পৃষ্ঠা ৮৬। দর্শক ও বাজার, সাংস্কৃতিক বাণিজ্য। দর্শকদের স্বরূপ বিশ্লেষণ করতে গেলেই পূজার রূপান্তরিত সত্তার আরেকটি ছবি স্পষ্ট হয়ে ওঠে। বাজার আর বিপণন, এই দুইয়ের যোগসাজশে দুর্গাপূজা হয়ে ওঠে আচার থেকে দৃশ্যকলা, রিচুয়াল টু স্পেকটেকল। দুর্গাপূজায় এই বাজার ও বিপণনের প্রবল অস্তিত্বের কথা লিখেছেন স্বাতী ঘোষ। উদ্ধৃতি শুরু। At the turn of the century, the cultural dimensions of the festival are being constructed according to the priorities of capital. Stop উদ্ধৃতি শেষ। ঘোষ 2000:96। অর্থাৎ মূলধন বা অর্থই নির্ধারণ করবে উৎসবের মুখ্য আকর্ষণ কি হবে। অপর একটি আলোচনাতেও একটি কথাই উঠে এসেছে। ঘোষাল 2006:4727। উদ্ধৃতি শুরু। Thus, the consumer hunt has propelled big businesses to invade religious culture. They have now set their eyes on popular religious festivals with lucrative awards for images, decoration, pandals and lights. Stop উদ্ধৃতি শেষ। পূজার সঙ্গে বিজ্ঞাপনের আর এর মধ্য দিয়ে ব্যবসায়িক মুনাফার পাটিগণিত কষা হলো। যদিও কলকাতার মোট পূজার এক অল্প সংখ্যক এই বিজ্ঞাপনী বদান্যতা পেয়ে থাকে, আর এগুলি পরিণত হয় বড় বাজেটের পূজায়। বড় বাজেটের পূজার পেছনে ঘোরে সংবাদ মাধ্যম। নিয়মিত সংবাদ মাধ্যমে ফলাও করে প্রকাশ পেতে থাকে কোন পূজার কি থিম, কিভাবে প্রতিমা করছেন তারা, নতুন কি বিশেষত্ব তারা নিয়ে এলেন। টিভির পর্দার এক কোণে পুজো কতদিন বাকি সেই সংখ্যা দেখানো হতে থাকে। অর্থাৎ বিজ্ঞাপন বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংবাদ মাধ্যম বা মিডিয়ার এই ত্রিকোণ বাস্তবে যা তৈরি করে তাকেই থিওডোর অ্যাডার্নো বলে কালচার ইন্ডাস্ট্রি। উদ্ধৃতি শুরু। Culture production is an integrated component of the capitalist economy as a whole. Culture is no longer the repository of a reflective comprehension of the present in terms of a redeemed future. The culture industry forsakes the promise of happiness in the name of the degraded utopia of the present. This is the ironic presentation of the present. Stop উদ্ধৃতি শেষ। Adorno, ADORNO, 1991:9। পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে সাংস্কৃতিক উৎপাদন সরাসরি যুক্ত থাকে, এই হলো অ্যাডর্নোর মত। অবশ্য সেই সঙ্গে তিনি সংস্কৃতির বর্তমান অবস্থা নিয়ে খুব খুশি নন, এমনটিই বোঝা যায়। অ্যাডর্নোর মতে সাংস্কৃতিক উৎপাদনের আগ্রাসনে অন্যতম প্রধান ভূমিকা নেয় মিডিয়া। মিডিয়া হাত ধরে বিজ্ঞাপনের। এই বিজ্ঞাপন তৈরি করে চাহিদার আধিপত্য, ডমিনেশন অফ নিডস। কোন প্রতিমাকে কেন্দ্র করে কত ভিড়, তার নিরিখে সেই পূজার বাজার দর। সেখানে আরও বিজ্ঞাপনী অর্ঘ্য বিনিয়োগ। বিজ্ঞাপনের দ্বারা চাহিদার আধিপত্য তৈরির তিনটি ক্রমন্যায়িক পর্যায়ের কথা বলেছিলেন অ্যাডর্নো: বিজ্ঞাপন, তথ্য জ্ঞাপন এবং নিয়ন্ত্রণ। নানা গণমাধ্যমে পূজা ও পণ্য উভয়কেই বিজ্ঞাপিত করা হলো। রাস্তার ধারে বড় বড় ফ্লেক্স, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুনে পুজোর বহু আগে থেকেই জানান দেওয়া হয় এবারের বিষয় কি হতে চলেছে। এর দ্বারা তথ্য জ্ঞাপিত হয়, দর্শকরা জানতে পারেন কোথায় কি হচ্ছে। তারপর এই তথ্যের নিয়ন্ত্রণে চলে যান তারা। তাদের নিজেদের পছন্দের অবকাশ ক্রমেই ছোট হতে থাকে। এই অবস্থার কথা ভেবেই সম্ভবত বদলেয়ার লিখেছিলেন উদ্ধৃতি শুরু। Real power lies with the media and the politicians. Those who control this reality through the global networks, those who decide what, when,
and how we shall see. Stop উদ্ধৃতি শেষ। Slattery, SLATTERY, 2003:262। অ্যাডোর্নো ইউটোপিয়ার কথা বলেছিলেন। বদলেয়ারের বক্তব্যে এই ইউটোপিয়াই বাস্তব হয়ে যাচ্ছে। পূজার থিম আরেকটি অধিবাস্তবের জন্ম দিচ্ছে, হাইপার রিয়েল। এখানে একটি ছাপার ভুল আছে। যেমন বেহালার নূতন দলের পূজা মণ্ডপ, সারণী 1, পৃষ্ঠা 87। এই কাহিনীর সূত্রপাত বাংলার গৌড়ে সুলতানি শাসনকালে ইউরোপীয় বাণিজ্যের বাংলাদেশে পদক্ষেপের সময়। সেই সময় পর্তুগিজ বণিককুল নিউনো ডি কুনহার নেতৃত্বে গোয়ায় বসতি স্থাপন করে কালিকটে আধিপত্য কায়েম করে বাংলার দিকে অগ্রসর হয় তাদের বাণিজ্য তথা রাজত্ব বিস্তারের চেষ্টায়। এই সময়কালেই বাংলার সমৃদ্ধ নগর সপ্তগ্রামের এক জমিদার বংশকে নিয়েই এই কাহিনী। জমিদার ধনপতি দত্তের প্রভাব প্রতিপত্তি তখন চট্টগ্রাম গৌড় ছাড়িয়ে বাংলার দিকে দিকে ছড়িয়ে পড়েছে। এই সপ্তগ্রামে সরস্বতী নদীর তীরেই একদিন এসে ভিড়ল পর্তুগিজ সেনাপতি গঞ্জালোর সপ্তডিঙ্গার বজরা। সেখানে জমিদারের সঙ্গে মিত্রতা স্থাপন করে বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করে ব্যবসা চালাতে থাকলেন গঞ্জালো। এই গ্রামে তিনি প্রতিষ্ঠা করেন এক গির্জার, যেখানে গোয়া কালিকট থেকে আগত তাঁর স্বদেশীয় বণিক কুল প্রার্থনার জন্য মিলিত হতেন। পরবর্তীকালে জমিদারের কন্যা সুপর্ণার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন ক্যাপ্টেন গঞ্জালো। বিবাহের কয়েক বছর পর সন্তান লাভের মনস্কামনায় গঞ্জালো স্ত্রী সুপর্ণার উৎসাহে তৈরি হয় তাঁর পিতৃকুল দেবতা মা ভবানীর এক মন্দির। তারপরেই এক পুত্র সন্তান লাভ করেন গঞ্জালো, কিন্তু সন্তানের জন্মের কয়েক বছরের মধ্যেই এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তখন জমিদার ধনপতি দত্তের কাছেই মানুষ হতে থাকেন তার পৌত্র চন্দ্রকান্ত। কালক্রমে চন্দ্রকান্ত বড় হয়ে পিতার পদাঙ্ক অনুসরণ করে বজরা নিয়ে ভেসে পড়তেন দক্ষিণ সমুদ্রে বাণিজ্য লক্ষ্মীর আশীর্বাদ লাভের আশায়। সারা বছর ব্যবসা করে পূজার ঠিক আগেই তিনি ফিরে এসে ধুমধামের সঙ্গে সেই ভবানী মন্দিরে পুজো করতেন দেবীর। সারা গ্রামের লক্ষ লক্ষ লোকের আগমনে উৎসব মুখরিত হয়ে উঠত এই মন্দিরের প্রাঙ্গণ। যেহেতু এই মন্দিরের সম্পূর্ণ সংস্কার করেছিলেন চন্দ্রকান্ত গোয়া থেকে স্থপতি নিয়ে এসে, তাই বাংলা মন্দিরে কিছু পর্তুগিজ স্থাপত্যের চিহ্ন পাওয়া যায়। মন্দিরের পিছনে তাঁর পিতার প্রতিষ্ঠিত গির্জাও চন্দ্রকান্ত রক্ষণাবেক্ষণ করতেন। এই মন্দিরের বিশেষত্ব মন্দিরের প্রবেশ পথে দেবী দুর্গার 10টি মূর্তি এবং বাহির পথে 10টি শিবলিঙ্গ। মন্দিরের দেবী মূর্তির দুই পাশে মা চণ্ডী ও শিবের মন্দির দুটি বংশের পরবর্তী পুরুষেরা প্রতিষ্ঠা করেন। মা ভবানীর মূর্তির উপরের প্রকোষ্ঠে সৃষ্টি স্থিতি লয়ের তিনি দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3টি মূর্তি আজও দৃশ্যমান। মন্দিরের প্রবেশপথের পাশেই এক শিলাখণ্ড দেখতে পাওয়া যায়। জনশ্রুতি যুগ যুগান্ত ধরে ওই শিলা আঁকড়ে ধরে যে যা প্রার্থনা করেন অচিরেই তার ফল লাভ করেন। দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের জন্য তৈরি বিশ্রামাগার, মন্দির কমিটির কার্যালয়গুলিকে নিয়েই গড়ে উঠেছে এই মন্দিরের চত্বর। বহু যুগ ধরে চলে আসা এই মন্দিরে আজও দুর্গাপূজা হয়। মন্দির কমিটির তত্ত্বাবধানে এখনো লক্ষ লক্ষ ভক্তের জয় মা ভবানী ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দিরের প্রাঙ্গণ। বেহালা নূতন দলের 45তম মাতৃপূজার আয়োজন করা হয়েছে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধি লগ্নের দিকে আলোকপাতের প্রচেষ্টা নিয়ে। সারণী 2:1 আদর্শপল্লীর পূজা মণ্ডপে দর্শনার্থীদের মধ্যে বিতরিত লিফলেট। এই যে ভবানী মন্দির তৈরি হলো, এ আসলে এক ধরনের অতি বাস্তব নির্মাণ।
মণ্ডপের মধ্যে ঢুকলে মনে হবে সত্যি কোনো প্রাচীন মন্দিরের অভ্যন্তরে ক্রমশ সেঁধিয়ে যাচ্ছি। আলো আঁধারির কুঠুরি দালান পেরিয়ে মন্দিরের চত্বর। দালানের কুলুঙ্গিতে রাখা আছে দেবদেবীর প্রস্তর মূর্তি। পুজো আয়োজকদের লিফলেট থেকে মনে হবে সত্যিই কোনো একটি ঐতিহাসিক সৌধের প্রতিকৃতির সামনে দাঁড়াচ্ছি আমরা। অন্তত এই দু জায়গাতেই এমন কিছু লেখা নেই যাতে মনে হয় যে এই মন্দির ও কাহিনী দুইয়েরই কোনো ঐতিহাসিক সত্য নেই। বাস্তবে কোনো ভবানী মন্দিরের দেখাও মেলে না বর্তমান সপ্তগ্রামে। এই অঞ্চলকে নিয়ে একটি জনশ্রুতি অবলম্বনে প্রেক্ষাপট রচিত করে এই নির্মাণ। এই অবস্থার কথাই কি লিখেছেন বদলেয়ার? উদ্ধৃতি শুরু ... Contemporary material within double quote, production is itself hyper-real. It retains all the features, the whole discourse of traditional production, but it is nothing more than its scaled down refraction. ... উদ্ধৃতি শেষ। BANDRILLARD, এটা সম্ভবত ছাপার ভুল। ব্যান্ডিলার্ড, 1999, 336। ডিজনিল্যান্ড আধুনিক সোপ, ফ্যাশন ইত্যাদির পাশাপাশি আরেকটি সংযোজন হলো বাংলার দুর্গাপূজার মণ্ডপ। পৃষ্ঠা 88। লোক অলোক পূজা মণ্ডপ। বদলেয়ারের উপরই উল্লিখিত উদ্ধৃতিতে ঐতিহ্য নির্ভর উৎপাদনের একটি পরিসীমিত রূপান্তরের কথা বলা হয়েছে। এখানে লৌকিক ঐতিহ্য নির্ভর উপাদান ও উৎপাদন প্রক্রিয়া নতুন মাত্রা পায়। এখন দুর্গাপূজা আমাদের লোকজীবন ও গ্রামীণ ঐতিহ্যের পুনঃসৃজন করে। এই কাজটি খুব সচেতনভাবেই হয়। বারাসাতের দক্ষিণ পাড়া সর্বজনীন 2010 সালে ছৌ নাচকে উপজীব্য করে মণ্ডপ থেকে প্রতিমা নির্মাণ করেছিল। এই পূজার সম্পাদক সাক্ষাৎকারে বলেন, ঐতিহ্য আর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই আমরা ছৌ নাচকে থিম হিসেবে বেছে নিয়েছি। শহরতলির আর এক পূজা মণ্ডপে বন্ধনীর মধ্যে ফুলবাগান স্পোর্টিং ক্লাব, মাহিয়াড়ি, হাওড়া, বন্ধনী শেষ, 4 দিন ধরে সাঁওতালি নৃত্য হয়েছে প্রত্যহ বিকেলবেলা। অর্থাৎ পূজাকে কেন্দ্র করে এই যে সামগ্রিক উপস্থাপনা, শুধু স্থির কল্প উপস্থাপনা নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে অভিকরণ। জহর সরকার টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে বলেছেন, দুর্গাপূজা নাগরিক লোকসংস্কৃতির একটি প্রকাশ স্থল। সরকার SIRCAR, N.D, not dated। 19 শতকের কলকাতার বাবু সংস্কৃতির দুর্গাপূজার কথা তাঁর লেখায় রয়েছে। কবিগান, তরজা, সং, খেমটা, ঝুমুর, হাফাকড়াই ইত্যাদি আয়োজন করতেন সেই সময়ের বাবুরা দুর্গাপূজা উপলক্ষে। বর্তমানেও লৌকিক ঐতিহ্য এই পূজার সঙ্গে মিশে রয়েছে। উদ্ধৃতি শুরু। The more relevant issue here is, where does one find the folk arts in Calcutta now? Among possible answers, one is obvious. In the Durga Puja celebrations, if one chooses to look at them from the angle. উদ্ধৃতি শেষ। সরকার N.D. পূজাকে ঘিরে লোকজ উপাদানের প্রভূত ব্যবহার লক্ষ্য করা যায়, বিশেষ করে মণ্ডপে। মণ্ডপ তৈরির উপাদান বা গঠনশৈলীর কিছু উদাহরণ দিলেই বিষয়টি স্পষ্ট হবে। এখানে একটি সারণী দেয়া হয়েছে, সেখানে 2টি কলাম আছে। বাঁ দিকে কলাম মণ্ডপ, ডান দিকের কলাম উপাদান /গঠন /বিষয়। আমি আড়াআড়িভাবে 2টি কলাম পড়ছি। প্রগতি সংঘ বেহালা, পটচিত্র ঘট। হরি ঘোষ স্ট্রিট, বেহালা, 12 মাসে 13 পার্বণ। যুবক বৃন্দ, উল্টোডাঙ্গা, বাঁশের তৈরি গণেশ, প্রদীপ। রামকৃষ্ণ সরণী বেহালা, বন্ধনীর মধ্যে আগমনী,
ঝুড়ি বেত পাটের মণ্ডপ। ত্রিকোণ পার্ক, সন্তোষপুর। বাঁশ, দৌবারিক বাঁশের 108 দুর্গানাম বাঁশের লণ্ঠন দিয়ে সাজানো মণ্ডপ। আদর্শপল্লী, বেহালা, শাঁখ, ঝিনুক, গেঁড়ি, গুগলি, মধুবনী চিত্রকলার ধাঁচে অলঙ্কৃত। 25 পল্লী, খিদিরপুর, মাটির 5000 প্রদীপে সাজানো মধ্যযুগের আদলে জাফরি কাজ। বন্ধনীর মধ্যে চাঁদ সদাগরের আমলের বন্ধনী শেষ। পাগলা ফৌজ, লোকসংস্কৃতির আঙিনায় বাংলার আপন উৎসব। দেশপ্রাণ, শাসমল রোড, হাওড়া। খড়, পাখা, কুলো, ধান, দুর্ব, শীতলপাটি দিয়ে সাজানো মণ্ডপ। ভারতচক্র, দমদম পার্ক, পুতুল। 4 নম্বর ট্যাঙ্ক, দমদম পার্ক, মন্দনা শিল্প। দন্তের নয় আকার। দাঁড়ি, গুজরাটের গ্রাম। দাসপাড়া সার্বজনীন, উল্টোডাঙ্গা, বাঁকুড়া শিল্পীর পুতুল, বাংলার একচালা মন্দির। সারণী 3, দুর্গাপূজার মণ্ডপ ও তার উপাদান, বিষয়বস্তু। পাদটিকা 3। এখানে আলোকচিত্র দেওয়া হয়েছে। প্রথম পৃষ্ঠায় 2টি আলোকচিত্র আছে সাদা কালোয়। একটিতে দাঁড়িয়ে আছেন দুর্গা মূর্তি, সিংহ বাহিনী, একলাই উনি দাঁড়িয়ে আছেন, দশভুজা। নিচে লেখা দুর্গা, নন্দলাল বসু, টেম্পেরা, 2/10/1984। আর পাশেরটিতে দুর্গার যুদ্ধরত অবস্থার মূর্তি, সাদা কালো স্কেচ। নিচে লেখা দুর্গা, নন্দলাল বসু, কালি কলম। পরের পৃষ্ঠায় আলোকচিত্রটিতে নিচে লেখা চিঠিতে অঙ্কিত দুর্গা, রামকিঙ্কর, কালি কলম। ভিতরে লেখা রয়েছে একটি চিঠি, শ্রী সনত কুমার বসু, IPS, 4, উল্টোডাঙ্গা রোড, কলিকাতা 4। তারপরে স্কেচ, মানে পেনের টানে স্কেচে দুর্গা মূর্তির অবয়ব রয়েছে। তার নিচে লেখা, শ্রী সনত বসু, আপনাদের দেশের বাড়িতে দুর্গাপূজা দেখে খুবই আনন্দিত হয়েছি। আপনারা ভালো আছেন? আমি সামান্য একটি স্কেচ পাঠালাম, জানি না কতটা ভালো হয়েছে। নমস্কার আনতে বিনীত, রামকিঙ্কর। বাঁদিকে শান্তিনিকেতন, 1967। তলায় ক্যাপশন, চিঠিতে অঙ্কিত দুর্গা, রামকিঙ্কর, কালি কলম। মূল পাঠ, পৃষ্ঠা 89। সংবাদ মাধ্যমও এই থিম ভাবনাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করে। যেমন লেকটাউনের অধিবাসী বৃন্দের পূজার সম্পর্কে লেখা হয়েছে, গৌরাঙ্গ এবার এখানকার থিম ভাবনায় এনেছেন লোকশিল্প, কাঠ, পুতুলের কাজকে। তবে তা তৈরি হচ্ছে কাঠ দিয়ে নয়, পরিত্যক্ত কার্ডবোর্ডের বাক্স দিয়ে। সহজলভ্য, ফেলা ছড়া এই বাক্স দিয়ে যে অসাধারণ দারুশিল্পের কারুকৃতি ফুটিয়ে তোলা সম্ভব, তা আবিষ্কার করা যাবে এখানে। চক্রবর্তী, 2010। কাঠের আদল দেওয়া হচ্ছে কার্ডবোর্ডের বাক্স ব্যবহার করে। এখানেও লোকশিল্প অধিবাস্তব সিমুলেশনে ঢুকে যাচ্ছে। এজন্যই কি স্বাতী ঘোষ লিখছেন যে দুর্গাপূজা আসলে একটি আধুনিকোত্তর প্রদর্শন হয়ে উঠেছে? জিজ্ঞাসার চিহ্ন। The cityscapes acquires a new dimension which is elusive and real which is elusive and real at the same time. A postmodern exhibition that pays no head, no time, place, country and culture. Chapar bhul. That pays no heed to time, place, country and culture. Ghosh, 94. এখানে 2টি কথা নিবেদন করার।
প্রথমত নাগরিক সংস্কৃতি বা শাস্ত্রীয় সংস্কৃতি থেকে স্বতন্ত্র লোক সংস্কৃতি কোনো আলাদা অস্তিত্ব বা সংবর্গ কিন্তু এখানে তৈরি হয় না। নাগরিক সংস্কৃতি ও লোক সংস্কৃতি এখানে পরস্পরের মধ্যে মিশে থাকে। দ্বিতীয়ত, অধিবাস্তব তৈরি হলেও তা যে সবসময় দেশকাল সংস্কৃতিকে অস্বীকার করে এমনটি সত্য নয়। বেহালার আদর্শপল্লীতে লোকশিল্পের উপাদান ও আঙ্গিক হিসেবে এসেছে শাঁখ, ঝিনুক এবং মধুবনী চিত্রকলা। কিন্তু এই মণ্ডপের রূপকার এক আর্ট কলেজের প্রাক্তনী কোনো চিরাচরিত লোকশিল্পী নন। খুব সচেতনভাবে একটি আইডিয়াকে রূপ দান করা হয়েছে, যার মধ্যে প্রকাশ পেয়েছে শান্তি, মৈত্রীর বার্তা। স্থানীয় বা আঞ্চলিকভাবে প্রাপ্ত উপাদান দিয়ে আপাতভাবে এই মণ্ডপ তৈরি হয়েছে মনে হলেও আসলে এর সংগ্রহ ক্ষেত্র সুবিস্তৃত। পশ্চিম মেদিনীপুরের গ্রামাঞ্চল, পূর্ব মেদিনীপুরের দীঘা, পুরী, এমনকি সুদূর চেন্নাই থেকে আনা হয়েছে শাঁখ, শামুক, ঝিনুক। 3.5 মাস ধরে 60-65 জন শিল্পীর সমবেত প্রচেষ্টায় তৈরি হয়েছে পূজা মণ্ডপ। লোকশিল্প সাধারণভাবে সীমিত বিনিয়োগ, ক্ষুদ্র পারিবারিক স্তরে সংঘটিত কর্মকাণ্ড। এখানে কিন্তু তার কোনোটি ঘটেনি। উপাদান এবং উৎপন্ন সামগ্রীর মধ্যে চিরাচরিত কোনো লোকশিল্প সম্মত সম্বন্ধ নেই। শাঁখ, শামুক, ঝিনুক দিয়ে দেওয়ালে ফ্রেস্কোর কাজের কোনো লোকশিল্প নেই। আবার মধুবনী চিত্রকলা শাঁখ, ঝিনুক দিয়ে হয় না, অথচ উভয়কেই মিলিয়ে দেওয়া হলো। এখানেই লোক আর অলোকের বিভাজন অস্পষ্ট হয়ে গেল। আরেকটি বিষয় খেয়াল করার, বৃহত্তর এবং প্রবহমান অর্থনৈতিক শৃঙ্খলের মধ্যে এই লোকশিল্প যুক্ত হয়ে পড়েছে। এই মণ্ডপ দুর্গাপূজা শেষ হয়ে গেলে কালী পূজার জন্য বারাসাত চলে যাবে, সেখান থেকে আবার হয়তো নতুন বায়না হবে। এভাবে স্বল্প বিনিয়োগ, স্থানীয় অর্থনীতির গণ্ডি, লোকশিল্পকে ঘিরে এই সমস্ত ধারণার কোনো জায়গা এখন আর থাকছে না। এইভাবে লোকসংস্কৃতির উপাদানগুলির উপস্থিতির আরও একটি উদাহরণ সারণীতে, বন্ধনীর মধ্যে সারণী 3, উল্লিখিত পাগলা ফৌজের মণ্ডপ। লৌকিক উপাদান এখানে ব্যবহৃত হয়েছে ঠিকই, কিন্তু উপস্থাপনার অভিনবত্ব, প্রয়োগ, ভাবনা ইত্যাদি লোক আর অলোকের পার্থক্যটিকেই প্রশ্নচিহ্নিত করে তুলেছে। এখানেই লোকশিল্প সম্বন্ধে কতকগুলি সঙ্গত জিজ্ঞাসা উঠে আসে। 1. লোকশিল্পীদের নির্মিত সামগ্রী কি লোকশিল্প? 2. লৌকিক উপাদান ব্যবহার করে নির্মিত দ্রব্য কি লোকশিল্প? 3. নাকি লোকশিল্প একটি বৈশিষ্ট্যপূর্ণ প্রক্রিয়া, প্রেক্ষিতে সৃষ্ট সামগ্রী? 4. শাস্ত্রীয় নাগরিক ভাবনার বিপ্রতীপে অবস্থিত শিল্প বা হস্তকলা। এই জিজ্ঞাসাগুলির প্রেক্ষিতেই প্রাসঙ্গিক উদাহরণ দিই। পাঁচমুড়ার ঘোড়া, ডোকরা এগুলি লোকশিল্পের নিদর্শন। এগুলি যারা নির্মাণ করেন তারা লোকশিল্পী। এর ব্যবহৃত উপাদান লোকজ। চিরাচরিত মৌখিক পরম্পরায় শেখা প্রক্রিয়ায় এগুলি নির্মাণ, এর গঠনশৈলী, নির্মাণ কলা শাস্ত্রীয় ভাবনার বিপরীতে গড়ে উঠেছে। পৃষ্ঠা 90। এগুলির পাশাপাশি যদি পূজা মণ্ডপ এবং সেখানে উপস্থাপিত বা প্রদর্শিত লোকসংস্কৃতি শিল্পকে রাখা যায়, তাহলে বোঝা যায় কিভাবে লোক এবং লোক পরস্পরের মধ্যে মিশে আছে। তাই লোক নামক যে সংবর্গটিকে এখানে হাজির করা হলো তা আসলে এক প্রকার অধিবাস্তব, হাইপার রিয়েল। আধুনিক অর্থনীতি বাজার যেমন ব্যক্ত সৃষ্টি করে, সেভাবেই এক আবির্ভাব। সাংস্কৃতিক বাণিজ্যে এ ধরনের ঘটনা ঘটে সে ইঙ্গিত অ্যাডর্নো দিয়ে রেখেছিলেন তার লেখায় পাই।
উদ্ধৃতি শুরু, the difference between serious and light culture is either eroded or expressly organized and thus incorporated into the almighty totality. Stop, উদ্ধৃতি শেষ. Adorno, 1991, 67-68. আবার উদ্ধৃতি শুরু হচ্ছে, the culture industry fuses the old and familiar into a new quality. In all its branches, products which are tailored for consumption by masses. ... উদ্ধৃতি শেষ. Ibid, 98. ... It forces together the spheres of high and low art separated for thousands of years. Stop. Ibid, 98. ঐতিহ্যের প্রতি মানুষের একটি চিরন্তন আকর্ষণ রয়ে গেছে। শেকড়ের কাছে সে বারে বারে ফিরে যেতে চায়। লোকজ সম্ভার আমাদের এই স্মৃতিগুলিকে উস্কে দেয়। লোক, উদ্ধৃতির মধ্যে লয়কার ক, লোক। লোকপ্রিয়তার মধ্যে জনপ্রিয়তার এক দুর্নিবার টান কাজ করে, কিন্তু লোক সমাজ আর আগের মতো নেই, থাকা সম্ভবও নয়। পরিবর্তন এসেছে লোকশিল্পে। রক্ষণশীলতা আঁকড়ে বসে থাকলে লোকশিল্পের অবলুপ্তি অনিবার্য। লোকশিল্প না থাকলে একে কেন্দ্র করে যে আবেদন, আকর্ষণ, তাও হারিয়ে যাবে। ফলে বিপণনের, বিজ্ঞাপনের একটি জনপ্রিয় ধারা শেষ হয়ে যাবে। ফলে একে রূপান্তরিত রূপে বাঁচিয়ে রাখা জরুরি। অন্তত লোকশিল্প না থাকলে একে কেন্দ্র করে যে আবেদন, আকর্ষণ, তাও হারিয়ে যাবে। ফলে বিপণনের, বিজ্ঞাপনের একটি জনপ্রিয় ধারা শেষ হয়ে যাবে। একে রূপান্তরিত রূপে বাঁচিয়ে রাখা জরুরি, অন্তত লোক নামক সংবর্গটিকে। এই লোককে কেন্দ্র করে গড়ে উঠবে সাংস্কৃতিক বাণিজ্য। আমাদের দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রকাণ্ড সাংস্কৃতিক বাজার তৈরি হলো। পর্যটন, পোশাক ইত্যাদি আরও অনেক কিছু এর অঙ্গ। এই পরিসরে দেখা দিল জনপ্রিয় সংস্কৃতি। নাগরিক লোক সংস্কৃতির নিত্য নতুন রূপান্তর আমরা লক্ষ্য করলাম। রাজতন্ত্র এবং সামন্ততন্ত্রের পৃষ্ঠপোষকতায় জন্ম নেওয়া ধর্মীয় উৎসব আভিজাত্যের গৃহস্থ গণ্ডি ছেড়ে সর্বজনের হয়েছে ঊনবিংশ শতকে। এই সর্বজনীনতা ব্যাপকতা লাভ করেছে 20 শতকে। যদিও আভিজাত্য বোধের খোলস সবটুকু ঝেড়ে ফেলতে পারেনি। 19 শতকের বাবু কালচার নানা ধরনের নাগরিক সংস্কৃতির প্রকাশ স্থল করে তুলেছিল দুর্গাপুজোকে। দুর্গাপূজাকে কেন্দ্র করে অভিনব কিছু করার সূচনা বোধ হয় এই সময় থেকেই, যা থিমের পুজোর মধ্যে আরও বৈচিত্র্যমণ্ডিত হয়েছে। বাঙালিয়ানার সঙ্গে দুর্গাপূজার নিঃসন্দেহে যোগ রয়েছে, কিন্তু এই বাঙালিয়ানার ধরনটিও কালে কালে বদলে গেছে। সামন্ততান্ত্রিক সময় রক্ষণশীল ধর্মীয় আচারনিষ্ঠ বাঙালি সমাজ 20 শতকের আধুনিকতায় স্নাত হয়েছে। বারোয়ারির গঠনতন্ত্রের মধ্যে গণতন্ত্রের আভাস স্পষ্ট হয়। এই গণতন্ত্র তথা বারোয়ারি গঠন দুর্গাপূজার আধুনিক মুখ। সেই সঙ্গে নতুন ফ্যাশনের পোশাক পরিচ্ছদ পূজার ধর্মীয় দিকগুলির অপেক্ষা বাহ্যিক অপরাপর প্রদর্শনমূলক ধর্মনিরপেক্ষ বিষয়গুলির প্রাধান্য লাভ ক্রমশ পূজাকে আচার থেকে দ্রষ্টব্যে পরিণত করে। এসবই আধুনিকতার ফসল। পূজাকে কেন্দ্র করে গ্রাম ও নগরের পার্থক্য স্পষ্ট হয়ে উঠতে থাকে। পূজা একটি বাহ্যস্তরীয় সংগঠন হয়ে পড়ে। লোকজ দেশীয় ঐতিহ্য রূপান্তরিত, অনুসৃজিত এবং পুনঃসৃজিত হতে থাকে। বিজাতীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্যে অনুপ্রবেশ এবং ব্যাপন ঘটতে থাকে। বিজ্ঞাপন, বিপণন, বাজার আর গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে থাকে পূজাকে। এক বিরাট সাংস্কৃতিক বাণিজ্য গড়ে ওঠে পূজাকে ঘিরে। এখানে পণ্যের পসরার নির্মাণ চলতে থাকে, অধিবাস্তব সৃষ্টি হয়। বাঙালির দুর্গাপূজা আধুনিকোত্তর সমাজে প্রবেশ করে। পৃষ্ঠা 91। পাদটিকা 1। এই নিয়ে বি.সি. মজুমদার
মজুমদার 1906 বিস্তারিত আলোচনা করেছেন। 2 দ্রষ্টব্য একদিন, পৃষ্ঠা 7, তারিখ 11-10-10। 3 এ তালিকা আরও দীর্ঘ করা যায়। প্রতি বছর লোকসংস্কৃতিকে তুলে ধরার সচেতন প্রয়াস মণ্ডপগুলিতে লক্ষণীয়। 2009 সালের বর্তমান সারণী 3 2010 সালের তথ্য অনুযায়ী মণ্ডপ ও বিষয়বস্তুর উল্লেখ তুলনামূলক চিত্রটি স্পষ্ট করবে। মণ্ডপ ও বিষয় দেওয়া হলো ভেনাস ক্লাব, জেলে ও বনবিবি, জয়পুর ব্যায়াম সমিতি, রঘুরাজপুর ও পিপিলির লোকশিল্প, দমদম পার্ক তরুণ সংঘ, পূর্ব মেদিনীপুরের দেওয়ালি পুতুল, লেকটাউন, বাংলার কৃষ্টি, বাংলার গ্রাম, হিন্দুস্তান পার্ক, মধ্যপ্রদেশের আদিবাসীদের লেপাই শিল্প, লাবণী এস্টেট, সল্ট লেক, শবরদের শিল্প, চারেরপল্লী, বারাসাত, মেদিনীপুরের পাট শিল্প, সুভাষপল্লী, শিলিগুড়ি পুতুল নাচ, নবগ্রাম, রাজস্থানের কাঠ পুতুল। উল্লেখসূত্র ইংরাজি: Adorno Theodore W. 1991, The Culture Industry, Routledge, London. Baudrillard, Baudrillard, Jean, Jean, 1999, The Precision of Simulacra, Simulacra. In Contemporary Social Theory, edited by Anthony Elliott, Blackwell Publishers, Massachusetts, pages 327 to 337. Fibberty Gibbet, 1966, 4 Days to Durga, Economic and Political Weekly, Volume 1, within bracket 2, 441 to 442, October 29. Ghosh, Anjan, 2000, Spaces of Recognition, Puja and Power in Contemporary Calcutta, Journal of South African Studies, Volume 26, within bracket 2, 289 to 299. Ghosh, Swati, 2000, Creating New Myths, Post-Puja Reflections, Economic and Political Weekly, Volume 35, number 3, 94 to 96, January 15 to 21. Ghoshal, Chandika Prasad, 2006, Kolkata's Changing Puja Ethos, Economic and Political Weekly, pages 4727 to 4729, November 18. Mazumdar, B.C., 1906, Durga, Her Origin and History, Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, pages 355 to 362. Redfield, Robert and Milton Singer, 1956, The Cultural Role of Cities, Man in India, Volume 36, number 3, 161 to 194. Sharma, Jyotirmoyi, 1969, Puja Associations in West Bengal, The Journal of Asian Studies, Volume 28, number 3, 579 to 594. Snepel, Burkhard, Schnepel, Burkhard, 1995, Durga and the King, Ethno-Historical Aspects of Politico-Ritual Life in a South Orissan Jungle Kingdom, The Journal of the Royal Anthropological Institute, Volume 1, number 1, 145 to 166. Slattery, Martin, 2003, Key Ideas in Sociology, Nelson Thornes, THRNES, Cheltenham, UK. Sarkar Jauhar, 2010, A Festival and More, The Telegraph, ND. Bangla, Chakraborty Madhuchanda, 2010, উত্তরে দক্ষিণে পুজোর রণে, দৈনিক স্টেটসম্যান, 10 অক্টোবর, বিচিত্রা, পৃষ্ঠা 134। ঘটক সুচন্দ্রা, 2010,
মিশরের প্রাচীন শিল্পশৈলী থেকে পৌরাণিক আখ্যানে সাজবে শহর। আনন্দবাজার পত্রিকা 3রা অক্টোবর, পৃষ্ঠা 19। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 92। বাংলার প্রাচীন জমিদার বাড়ির দুর্গাপুজোর একটি সংক্ষিপ্ত তালিকা, দেবাশিস মুখোপাধ্যায়।